হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা শিখবো আমাদের সিনট্যাক্সের একদম শেষের যে নিয়মগুলো। এর আগের দুটো ভিডিওতে আমি সিনট্যাক্সের প্রাথমিক এবং সেকেন্ড নিয়ম সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আজকে একদম শেষ পর্যায়গুলো আলোচনা করব, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওতে। দেখো, আমি এখানে কিছু তোমাদের বাক্য দিয়ে দিয়েছি, ঠিক আছে? সাধারণত মনে হয় এই নিয়মটা 9 নম্বর নিয়ম হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে কি আসছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এক মোর দ্যান ওয়ান এবং দ্বিতীয় হচ্ছে মোর দ্যান, ঠিক আছে? তাহলে এই নিয়মটা মোর দ্যান ওয়ান আর মোর দ্যান। মনে রাখবে, যখনই মোর দ্যান ওয়ান থাকবে, এই মোর দ্যান ওয়ান কথার মানে কি? এই মোর দ্যান ওয়ান, ওয়ান মানে হচ্ছে একজন। তাহলে দেখো, মোর দ্যান ওয়ান হলে তাহলে আমাদের নাউনটা কিসের হচ্ছে? সিঙ্গুলার। কি বললাম? মোর দ্যান ওয়ান হলে নাউন আমাদের সিঙ্গুলার এবং এর পরে যে ভার্ব বসবে, দেখো ভার্বটাও এসছে সিঙ্গুলার। দেখতে পেয়েছো? কি বললাম? মোর দ্যান ওয়ান মানে কি? একজন, এবং এর পরে যে নাউন বসে দেখো সেটা সিঙ্গুলার এবং তার ফলে যে ভার্ব বসে সেটাও কিন্তু সিঙ্গুলার। দেখো এখানেও দেখো, এটা গেল 1 নম্বর। 3 নম্বরে দেখো মোর দ্যান, আচ্ছা এটা ওয়ান হবে, হ্যাঁ এখানটা আমি ওয়ানটা লিখতে ভুলে গেছিলাম, এটা ওয়ান হবে। দেখো মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, একজন ছাত্রকে বোঝাচ্ছে, ওই কারণে দেখো প্লেস হয়েছে। কেন প্লেস? কারণ আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তাই তো? তাহলে দেখো মোর দ্যান ওয়ান স্টুডেন্ট একজনকে বলছে, ওই কারণে দেখো ভার্বটা প্লেস হয়েছে, ঠিক আছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে একটা নিয়ম কি পেলাম? আমরা একটা নিয়ম বলতে পারি যে মোর দ্যান ওয়ান এটা হলে আমাদের নাউন হয় সিঙ্গুলারে এবং এরপরে যে ভার্ব তা হয় আমাদের সিঙ্গুলারে, তাই তো? এর থেকে একটা নিয়ম পাচ্ছি। দ্বিতীয় দেখো, মোর দ্যান, দেখো এখানে কিন্তু ওয়ানটা লিখিনি, এখানে কি ওয়ান আছে? এখানে কিন্তু ওয়ানটা নেই। দেখো মোর দ্যান, ওই কারণে হচ্ছে স্টুডেন্টস। কি বললাম? ওই কারণে হচ্ছে স্টুডেন্টস। যখনই ওয়ান বলছি তখন সেটা সিঙ্গুলারে চলে যাচ্ছে, বাট যখনই ওয়ানটা উঠি তখন কি সেটা অনেকজনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তাহলে ওই কারণে মোর দ্যান স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল, ওই কারণে এখানে আর হয়েছে। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? ওই কারণে এখানে আর হয়েছে। এখানেও দেখো মোর দ্যান, দেখো এখানে কি, এখানে কি আমাদের ওয়ানটা আছে? ওয়ানটা নেই। তাহলে মোর দ্যান স্টুডেন্টস, দেখো অনেকগুলো স্টুডেন্টস, ছাত্রদের থেকে আরও বেশি। মোর দ্যান স্টুডেন্টস দেখো লেখা আছে প্লে, কারণ এটা বহু বচন, প্লুরাল ফর্মকে বলছে, ঠিক আছে? তাহলে এর থেকে একটা নিয়ম কি পেলাম আমরা? এর থেকে একটা নিয়ম পেলাম যে যদি মোর দ্যান থাকে তাহলে সেক্ষেত্রে নাউনটা হবে কিসে আমাদের? নাউন হবে আমাদের প্লুরালে এবং এরপরে যে ভার্ব হবে, ভার্বও হবে আমাদের প্লুরালে, ঠিক আছে? মোর দ্যান ওয়ান মানে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। যদি মোর দ্যান থাকে, ওয়ান যদি না থাকে, তবে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। এই উদাহরণগুলোকে একটু ভালো করে বুঝে নাও, দেখো তোমরা নিজেরাই বের করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, না তোমরা বলবে তো কি হবে। ধরো বললাম মোর দ্যান ওয়ান, more than one teacher, আচ্ছা টিচ হবে নাকি টিচেস আস? এটা বলো তো কি হবে? মোর দ্যান ওয়ান টিচার টিচ হবে না টিচেস হবে? আস ইংলিশ কি হয় বলো? দেখো একদম ঠিক বলেছো, মোর দ্যান ওয়ান মানে কি? কি বলেছি? মোর দ্যান ওয়ান মানে কি? একজন। তাহলে একজন টিচার আছে, তাহলে টিচার বলে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? টিচেস। যদি এখানে আমি ওয়ানটা না লিখতাম তাহলে এখানটা আমাদের কি হয়ে যেত? টিচার্স হয়ে যেত, তখন কিন্তু তখন টিচ হতো। যেহেতু ওয়ান লিখেছি সিঙ্গুলার বোঝাচ্ছে, ওই কারণে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিয়ম অনুযায়ী টিচেস হয়েছে, ঠিক আছে? যদি এটা বি ভার্ব দিই তাহলে কি হতো? ইজ টিচিং হতো। বুঝতে পেরেছি? তাহলে এই মোর দ্যানের নিয়মটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা এর পরবর্তী নিয়মে চলে আসবো। দেখো আমি তোমাদের সামনে এবার পরবর্তী নিয়মের কিছু বাক্য লিখে দিয়েছি, ভালো করে দেখবে এখানটা। বলছে দ্য পুয়ার আর সাফারিং ফ্রম ফিভার। এখানে নিয়মটা কি একটু আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি। এখানে নিয়ম হচ্ছে, ধরো কোনো অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে যদি আমাদের দি থাকে, কি বললাম? এই অ্যাডজেক্টিভের আগে যদি আমাদের দি থাকে তবে সেক্ষেত্রে যে ভার্বটা হয় সেটা সবসময় প্লুরাল ফর্মে হয়ে থাকে। সেটা কি বললাম? সেটা সবসময় প্লুরাল ফর্মে হয়ে থাকে। দেখো ভালো করে, দ্য পুয়ার, দেখো পুয়ারটা কি? একটা অ্যাডজেক্টিভ। রিচটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এদের আগে কি আছে? দি আছে।
দেখো ওই কারণে আমাদের যে ভার্বটা দেখো প্লুরাল ফর্মে হয়েছে। বুঝতে পারলাম? যেহেতু এটা কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের ফলে কি হয়েছে, দি আছে, তাহলে অ্যাডজেক্টিভের আগে দি থাকলে কি হয়, দি থাকলে যে ভার্বটা সেটা সবসময় আমাদের প্লুরাল ফর্মে হবে। অ্যাডজেক্টিভের আগে দি আছে ওই কারণে ভার্বটা আমাদের প্লুরাল ফর্মে হয়েছে। ঠিক আছে, এবার দেখো, এবার বলছে দ্য অনেস্ট ম্যান। এখানে কি শুধুমাত্র কি অ্যাডজেক্টিভ আছে? দেখো তো ভালো করে, শুধুমাত্র কিন্তু অ্যাডজেক্টিভ নেই এখানে। পুয়ার আর রিচ বলতে কি, পুয়ার আর রিচ বলতে গোটা জাতিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, গোটা গরিব জাতি, গোটা তোমার বড়লোক জাতি, সবাইকে বোঝাচ্ছে। আর এখানে কি দেখো দ্য অনেস্ট ম্যান, হ্যাঁ হয়তো দা আছে কিন্তু এর পরে দেখো একটা নাউন আছে, ম্যান আছে, তো তাহলে এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে। ভালো করে বুঝবে, এখানে সবাইকে আলাদা আলাদা বোঝাচ্ছিল কারণ ওই কারণে আর হয়েছে। ঠিক আছে, কারণ অনেকগুলো মানুষকে বলছে। আর এখানে কি দ্য অনেস্ট ম্যান, এখানে শুধুমাত্র তোমার সৎ সমস্ত ব্যক্তিদেরকে বলেনি, একটি নির্দিষ্ট করে সৎ ব্যক্তিকে বলছে। ওই কারণে দেখো একজন হচ্ছে, ওই কারণে কি হচ্ছে, হেল্পস। ওই কারণে দেখো সিঙ্গুলার ভার্ব ক্যারি করেছে। বুঝতে পারছো, এখানে কিন্তু প্লুরাল ভার্ব হয়নি, এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে। কেন হয়েছে? কারণ অনেস্ট ম্যান, অনেস্টটা কি অ্যাডজেক্টিভ আমরা জানি, এর আগে দি বসেছে, ভালো কথা স্যার। তারপরে কি, তারপরে দেখো একটা এখানে দেখো বসেছে, এখানে একটা নাউন বসেছে। এখানে কি কোনো নাউন ছিল? ছিল না, এখানে একটা নাউন বসেছে। তাহলে কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, ওই কারণে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে একটা আসি, দেখো একই রকম দ্য ব্রেভ সোলজার। তাহলে ব্রেভ তো একটা অ্যাডজেক্টিভ, এর আগে স্যার দি আছে, কিন্তু শুধুমাত্র কি ব্রেভ আছে? না, ব্রেভ সোলজার আছে। তাহলে শুধুমাত্র এই সোলজারটার বিষয়ে বলছে, অন্যান্য ব্রেভদের কিছু বলেনি, কিন্তু শুধুমাত্র পার্টিকুলার সেই সাহসী তোমার ওই সৈন্যটির কথাই বলছে, ব্রেভ সোলজারের কথাই বলছে। ওই কারণে দেখা ইজ হয়েছে। বুঝতে পেরেছি? নইলে কিন্তু আর হতো, যদি এখানে সোলজার না থাকতো তাহলে কিন্তু আর হতো, তাহলে দ্য ব্রেভ আর ফাইটিং উইথ দ্য এনিমিস হতো, এরকম হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু ব্রেভ সোলজার পার্টিকুলারলি বলে দিয়েছে একজনকে, ওই কারণে এখানে ইজ হয়েছে। ঠিক আছে, তারপরটা দেখো দ্য ব্রেভ পিপল। বলে স্যার এখানে তো স্যার একটা নাউন আছে, তাহলে স্যার এখানে কেন আর হলো? ভালো করে বোঝো, পিপল মানে কি, পিপল মানে কি অনেকগুলো মানুষ, পিপল মানে কি অনেকগুলো মানুষ। দেখো ওই কারণে আর হয়েছে, কারণ এখানে কি, এখানে দেখো পার্টিকুলারলি একজনকে, দ্য অনেস্ট ম্যান কি বলতে, একজন সেই নির্দিষ্ট করা সৎ ব্যক্তিকে। দ্য ব্রেভ সোলজার মানে কি সেই সাহসী তোমার সৈন্যকে একটি নির্দিষ্ট করে বলছে। কিন্তু দ্য ব্রেভ পিপল মানে কি সেই সমস্ত সাহসী লোকগুলোর কথা বলছে, লোকগুলো বলছে। পিপল মানে কি অনেকগুলো মানুষ, তাহলে অনেকগুলো মানুষ হলে কি হয়, বহুবচন হয়ে যায়, প্লুরাল ফর্ম হয়ে যায়, ওই কারণে দেখা আর হয়েছে। বুঝতে পেরেছি? এগুলোকে যদি ধরো আমি এটাকে যদি আমি অ্যাকশন ভার্ব করি তাহলে কি হবে, অ্যাকশন ভার্ব করলে কি হবে, এখানে অ্যাকশন ভার্ব হলে এটা হয়ে যাবে তোমার হেল্প, কারণ এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওইখানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়নি। আচ্ছা, এটা করলে কি হয়ে যাবে, এটা করলে কি হবে, এটা করলে হয়ে যাবে ফাইটস, তাই তো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওইখানে কি হয়েছে, ফাইটস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা যদি আমি করি, এই সাফারিংটা কেটে দিয়ে এটা কি, দ্য পুয়ার মানে কি প্লুরাল ফর্ম, তাহলে কি হবে, এটা সাফার। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? অ্যাকশন ভার্ব দিলে কি হচ্ছে, মেনলি আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভের আগে যদি দি থাকে, শুধুমাত্র যদি দি থাকে, তাহলে এর পরের ভার্বটা আমাদের প্লুরাল ফর্মে বসবে। ঠিক আছে, সেটা অ্যাকশন বলো কিংবা মেন ভার্ব মানে বি ভার্ব বলো। আর একটা নিয়ম হচ্ছে, এই অ্যাডজেক্টিভ যে আছে, এই যে অ্যাডজেক্টিভ যে বলছি, এর আগে যদি দি থাকে এবং এর পরে যদি নাউন থাকে, কি বললাম, এর আগে যদি দি এবং এর পরে যদি নাউন, এবং এই নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমাদের সিঙ্গুলার হবে, এই নাউন যদি প্লুরাল হয় ভার্ব আমাদের প্লুরাল হবে। এই যে যেমন এই যে দ্য সোলজার দেখো ফাইটস হয়েছে, দ্য ব্রেভ পিপল দেখা দেখে মানে কি প্লুরাল, ওই কারণে প্লুরালে বসেছে। বুঝতে পেরেছি? তাহলে এই নিয়মটা 10 নম্বর নিয়মটাই ক্লিয়ার হয়েছে। ভালো করে এই নিয়মটা দেখো, এই নিয়মটা দেখো, একদম ইজি, কিচ্ছু নেই, সিম্পল জিনিস। অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা আমাদের প্লুরাল ফর্মে বসবে, আর অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, সেই নাউন যদি সিঙ্গুলার ফর্মে হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সেই নাউন যদি প্লুরাল ফর্মে হয় তাহলে ভার্বটা আমাদের প্লুরাল ফর্ম হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দেখো একদম কিচ্ছু নেই, ইজি, একদম উদাহরণ দিয়ে বোঝো, এটা মুখস্থ করো না, এটা তুমি বোঝো, আর বাদ বাকি উদাহরণগুলো করার চেষ্টা করো, উদাহরণটা বোঝার চেষ্টা করো, দেখো হয়ে যাবে। এটা পড়ে নাও, এই নিয়মটা দিয়ে উদাহরণটা করার চেষ্টা করো। ওকে, আশা করি খাতায় তোমরা লিখে নিয়েছো, যদি মনে হয় যে স্ক্রিনশট তুলে নাও। ওকে, হয়ে গেছে। চলো এবার আমরা এর পরবর্তী নিয়মে চলে আসি, আর বেশি না, আর মাত্র 2টো নিয়ম করিয়ে পুরোপুরি সিনট্যাক্স কমপ্লিট করে ফেলবো। চলো এবার আমরা করবো আমাদের 11 নম্বর নিয়ম। একটু ভালো করে দেখো এখানটা কি আছে। আমি তোমাদের সামনে আবার 5টা বাক্য লিখেছি, দেখো এক্ষেত্রে কি, এক্ষেত্রে বাক্যগুলোর মধ্যে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন খুঁজতে হবে। প্রথমে এই পয়েন্টের একটু নিয়মটা আলোচনা করে নিই। এই পয়েন্টের নিয়ম হচ্ছে যে
রিলেটিভ যে প্রোনাউন থাকবে, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন তোমার হু, ঠিক আছে, হুইচ, হোয়ার, এই ধরনের যে WH ওয়ার্ডগুলো এগুলো সমস্ত তোমাদের রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। হুম, তোমাদের এই যে হুম, ঠিক আছে। তারপর তোমাদের হোয়াট, যে তোমাদের এই যে WH ওয়ার্ডগুলো এগুলো সব হচ্ছে তোমাদের এই যে হাউ, এগুলো সব হচ্ছে তোমাদের রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। এই রিলেটিভ প্রোনাউনের আগে আগে যে ওয়ার্ডটা থাকে, যে নাউনটা থাকে, তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বললাম? রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মানে যে নাউনটা থাকবে, ঠিক আছে, বা তোমার প্রোনাউন থাকতে পারে। এবার এদের পরে যে ভার্বটা হবে, এদের পরে যে ভার্বটা হবে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। কি বললাম এই নিয়ম? যে রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হবে, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এর পরের ভার্বটা হবে। চলো দেখি, এটা হচ্ছে নিয়মটা, শিখে গেলাম নিয়মটা। এবার বাক্যতে আসি। সি ইজ দ্য গার্ল, এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এর আগে কে আছে? দ্য গার্ল। তাহলে দ্য গার্ল হলে কি বসবে? ইজ বসবে, আর বসবে, না কি কে বসবে বলো? ইজ বসবে, কারণ দ্য গার্ল ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে। তারপর এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন কোনটা? স্যার হোয়ারটা দেখেই বোঝা যাচ্ছে। এর আগে কে আছে? দ্য প্লেস, তাহলে কি হবে? ওয়াজ হয়েছে। তারপরটা আসি, ইট ইজ দ্য রোড, এটা কি রিলেটিভ প্রোনাউন? এটা রিলেটিভ প্রোনাউন। এর আগে কে আছে? দ্য রোড, তাহলে এরপরে কি হবে? ইজ হয়েছে। ইজ বসতে পারে, হ্যাজ বসতে পারে, ওয়াজ বসতে পারে, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা আগে এইটাই চলে আসছে, ঠিক আছে, কারণ বুঝতে পারো আমি একটু প্রত্যেকটা একটুখানি ঘটনা দিচ্ছি। এখানেও আছে, ইট ইজ ইউ হু হ্যাজ সেভড মাই লাইফ, এটা হচ্ছে তুমি। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। এটা কি আছে? ইউ। তাহলে এই বাক্যের মধ্যে ভুলটা কোথায় আমরা বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি, হ্যাজ হবে না। কেন হ্যাজ হবে না? কারণ ইউ তো, ইউ এর সঙ্গে কি বসে? হ্যাভ বসে। তাহলে কি হবে এটা? হ্যাভ। ইট ইজ ইউ হু হ্যাভ সেভড মাই লাইফ। এবার দেখো, এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কোনটা? এটা। তাহলে এর আগে তো স্যার দি আছে, তাহলে এখানে আমাদের লাভস হওয়ার কথা, তাই তো, লাভস হওয়ার কথা। কেন লাভ লিখলাম দেখে রাখো। রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ড থাকবে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা বসাচ্ছি, কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে যদি কিছু থাকে, মানে কোনো সাবজেক্ট থাকে, নাউন বা প্রোনাউন, সেই অনুযায়ী তখন সেটা বসবে। দেখো এই যে চারটে বাক্য, এই যে এই বাক্যটা, এই বাক্যটা, এই বাক্যটা, এই বাক্যটা, দেখো তো একটা আমি রিলেটিভ প্রোনাউনের পরে কোনো সাবজেক্টিভ কিছু বসিয়েছি কি? সাবজেক্টিভ কিছু কিন্তু বসাইনি, দেখো কিচ্ছু বসাইনি। হ্যাঁ একটা কালাম বসিয়েছি, ওই কারণে ওয়াজ হয়েছে তোমরা বলতে পারো, কারণ দ্য প্লেস ওয়াজও হতে পারে। কিন্তু দেখো এখানেও সেম টু সেম দেখো, দ্য হু, এটা কি হু এর পরে কি এসছে? আমাদের আই এসছে, তাই তো। হু এর পরে কি এসছে? আই। আচ্ছা এটা হু হবে না, এটা একটু হুম হবে, ঠিক আছে। এটা একটু তোমরা ঠিক করে নিও, আমি এটা দেখতে পাইনি প্রথমে, এটা হুম হবে, ঠিক আছে। হুম আই লাভ, দেখে নাও এটা তো হুম হবে। তাহলে দেখো এটার পরে কি আছে? আই আছে, তাহলে আই ওই কারণে এখানে লাভ হয়েছে, বুঝতে পেরেছি। কারণ আই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, আই কি? আই ফার্স্ট পার্সন, তাহলে আয়ের সঙ্গে থার্ড পার্সন, এই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে, আই এর সঙ্গে হবে না, ওই কারণে দেখো লাভ হয়েছে, বুঝতে পেরেছি। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে রিলেটিভ প্রোনাউন, এর আগে কি? এর আগে থাকে অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে। কিন্তু এই রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো সাবজেক্টিভ কিছু বসে যায়, তখন এই সাবজেক্টিভ অনুযায়ী এই ভার্বটা গঠিত হবে। আশা করি বোঝাতে পেরেছি নিয়মটা। নিয়মটা পড়ো, নিয়মটাকে মুখস্থ নয়, বোঝার চেষ্টা করো, বুঝে এটাকে ক্লিয়ার আউট করার চেষ্টা করো, দেখবে একবারে হয়ে যাবে। কি বললাম? রিলেটিভ প্রোনাউন আগে কি হয়? অ্যান্টিসিডেন্ট হয়, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্ব গঠিত হয়। কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো সাবজেক্ট কিছু থাকে সে অনুযায়ী ভার্ব হয়। তার উদাহরণ, শি ইজ দ্য গার্ল হুম আই লাভ, যাকে আমি ভালোবাসি। একটা ছোট্ট বোনাস, এখানে হু হলো না কেন? হু মানে কি? কে। হু মানে কি? কে বা যে। আর হুম মানে কি? কাকে বা যাকে। তাহলে বাংলা কি? যাকে আমি ভালোবাসি, ওই কারণে হুম আই লাভ হয়েছে। স্যার লাভ কেন হলো? কারণ আইটা কি? আই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় নয়, যে ভার্বের সঙ্গে এস বাই যুক্ত হবে, ওই কারণে লাভ হয়েছে। কারণ এখানে কি আমরা জানি যে এটা অ্যান্টিসিডেন্ট, এটা অ্যান্টিসিডেন্ট, কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকা সত্ত্বেও এর রিলেটিভ প্রোনাউনের পরে আমাদের একটা সাবজেক্টিভ যুক্ত হয়েছে এবং এই অনুযায়ী আমাদের লাভ হয়েছে, ওই কারণে লাভস হয়নি। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? যদি এখানে হ্যাঁ হি থাকতো বা সি থাকতো সেক্ষেত্রে আমরা লাভস বসাতে পারতাম, কিন্তু এখানে আমরা যেহেতু আই আছে, আই যেহেতু ফার্স্ট পার্সন, ওই কারণে লাভ বসেছে। তাহলে এই নিয়মটা কি আমাদের ক্লিয়ার? চলো ক্লিয়ার? আচ্ছা টুকে নাও বা তোমরা ছবি তুলে নাও, স্ক্রিনশট। ক্লিয়ার? চলো এর আমরা লাস্ট দুটো নিয়মে চলে আসি, দিয়ে আজকে সিনট্যাক্স পুরো কমপ্লিট করে ফেলবো। দেখো এবারে আমরা একদম সিনট্যাক্সের লাস্ট দুটো নিয়মে চলে এসেছি। এটা হয়ে গেলে আমাদের সিনট্যাক্স প্রায় কমপ্লিট। ওকে,
চলো দেখো, এই আগে উপরটায় আসছি, কি বলছে, দেয়ার ইজ এ বিউটিফুল গার্ল, হিয়ার আর ইয়োর বুকস, হোয়ার ইজ মাই পেন, হোয়ার আর মাই পেন্স, দিস আর ইয়োর বুকস। সাধারণত দেখবে এগুলো একদম ইজি নিয়ম। এইগুলো দেখো, এগুলো কি হয়, এগুলো সব অবজেক্টকে ধরে আমরা করছি। দেখো অবজেক্ট দেখলেই তুমি বুঝতে পারবে কেন ইজ বসে দেয়, কেন আর বসে দেখো বুঝতে পারবে। এখানে কি আছে, দেয়ার ইজ এ বিউটিফুল গার্ল, গার্লটা কজন 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 কজন, গার্লটা একজন, তাহলে কি হবে, সাধারণত তো ইজি হওয়ার কথা, তাই তো। দেয়ার আর এ বিউটিফুল গার্ল তো হবে না, আর বলতে কি অনেকজন, তাহলে ইজ তো এখানে ইজ কেন, এখানে একজন কি বুঝি, তো মেয়েটা একটাই, তাহলে ইজি তো হওয়ার কথা। হ্যাঁ, যদি গার্লস বলতাম তবে সেখানে আর বসতো, কারণ সে এখানে তো অনেকজন নয়, এখানে একজন, ওই কারণে ইজ বসেছে। হিয়ার আর ইয়োর বুকস, আর কেন বসেছে, কারণ স্যার এখানে বুকস আছে, বুকস কি অনেকগুলো বই, ওই কারণে আর বসেছে। হোয়ার ইজ মাই পেন, আমার পেন কোথায়, আমার একটা পেনের বিষয়ে জিজ্ঞেস করেছে, পেন্স তো বলেনি, একটা পেন, ওই কারণে ইজ বসেছে। আচ্ছা, তারপরটা হোয়ার আর মাই পেন্স, পেন্স মানে কি অনেকগুলো পেন, ওই কারণে স্যার আর বসেছে, একদম ইজি নিয়ম। দিস আর, দিস মানে কি, দিস কথার মানে হচ্ছে এইগুলি, কি বললাম, দিস মানে হচ্ছে এইগুলি, তাহলে এইগুলি হয় তোমার বই, তাহলে এইগুলি মানে কি অনেকগুলো, দেখো বুকস আছে, ওই কারণে কি বসেছে, আর বসেছে। তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম, যে অবজেক্টকে ধরেও কিন্তু সিনট্যাক্সটা করা যায়। দেখো এখানে বুকস হয়েছে বলে আর হয়েছে, এখানে পেন্স হয়েছে বলে আর হয়েছে, ওখানে গার্ল হয়েছে বলে একটা মেয়ে যেহেতু বুঝিয়েছে ওই কারণে ইজ হয়েছে, পেন একটা পেন ওই কারণে ইজ হয়েছে, তাহলে আমরা অবজেক্টকে ধরেও সিনট্যাক্স করা যায়। তাহলে আশা করি তোমরা এই নিয়মটা 13 নম্বর বলতে পারো, একদম ইজি, এই নিয়মটা কিচ্ছু নেই। আচ্ছা, এবার এটা চলে আসো, এটা 14 নম্বর নিয়ম। এক্ষেত্রে কি বলছে, দিস দ্য টিম ইজ প্লেইং ওয়েল। টিম বলতে কজন, টিম বলতে কজন হয়, টিম বলতে অনেকজন না, টিম বলতে গোটা একটা টিম, একজন একটাই বোঝায়, গোটা টিম বলে একটাই বোঝায়। হ্যাঁ, টিমে হয়তো মানুষগুলো আলাদা, কিন্তু তারা কি, তারা একটা টিম, একটা কালেকটিভ নাউন একটা, তাই তো। তাহলে বুঝতে পারলে টিমটা কি। এবার দেখো টিম ইজ, কেন ইজ হয়েছে স্যার, কারণ এই টিমটা কজন, টিমটা কটা, একটাই টিম, একটা নির্দিষ্ট করে বলছে যে একটা টিম, ওই কারণে ইজ হয়েছে। সেম জিনিস দেখো এখানে কি বলছে, দ্য প্লেয়ার্স অফ দ্য টিম, তখন কি হয়ে যাচ্ছে, টিমের প্লেয়ারগুলো, টিমের খেলোয়াড়গুলো, ওই কারণে এখানে কি হয়েছে, এখানে আর হয়েছে। বুঝতে পারলাম, যখন একসাথে কাজটা হচ্ছে তখন সেখানে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হচ্ছে, কিন্তু যখন সেটা ভেঙে যাচ্ছে, কাজগুলো আলাদা আলাদা মানুষের মধ্যে বন্টন হয়ে যাচ্ছে, ভাগাভাগি হয়ে যাচ্ছে, তখন সেখানে আর। দেখো কি বলছে, টিম মানে কি একটা বোঝাচ্ছে, ওই কারণে ইজ হচ্ছে, একটা গোটা টিম। আর দ্য প্লেয়ার্স অফ দ্য টিম মানে কি, সেই টিমের এক একটা প্লেয়ারকে ভেঙে ভেঙে বলছে, ওই কারণে আর হয়েছে। দ্বিতীয়, দ্য জুরি, স্যার জুরি মানে কি, জুরি মানে হচ্ছে অনেকগুলো বিচারকের সমষ্টি, কি বললাম, অনেকগুলো বিচারকের সমষ্টি, অনেকগুলো জাজ মিলে হচ্ছে তোমার জুরি, ঠিক আছে, গ্রুপ অফ জাজেস মিলে হচ্ছে জুরি। তাহলে এই দিস দ্য জুরি কি হয়েছে, ইজ গিভিং ইটস জাজমেন্ট, এখানে ইজ হলো, এখানে ইটস হলো, কেন, কারণ এই জুরিটা হচ্ছে একত্রিত, সব বিচারকগুলো একত্রে মিলে একটা তাদের জাজমেন্ট দিচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ঠিক আছে, সারেগামাপা আছে, হেই আছে, দেখবে সমস্ত জাজ আলাদা কিন্তু তাদের ওপিনিয়নটা এক, তাই তো। আচ্ছা, এবার দেখো দ্য জাজেস আর গিভিং, যখনই আমি জাজেস করে তখন কি হয়, জাজেস, তখন সেই গ্রুপটা ভেঙে যাচ্ছে, ইনি একজন জাজ, উনি একজন জাজ, তিনি একজন জাজ, তাহলে প্রত্যেকটা জাজের মতামতটা আলাদা হয়ে যাচ্ছে, ওই কারণে এখানে কি হয়েছে, এখানে আর হয়েছে, আবার এখানে দেয়ারও হয়েছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আমরা এই নিয়মটা থেকে কি জানতে পারলাম, এই নিয়ম থেকে জানতে পারলাম, যদি, আচ্ছা এটা লাস্টে লিখব, আমরা জানতে পারলাম কাজ একসাথে হলে কি হবে, কাজ একসাথে হলে হবে আমাদের সিঙ্গুলার, আর মতের ভিন্ন থাকলে বা কাজ ভাগ হয়ে গেলে কি হবে, প্লুরাল। বোঝা গেল, কাজ যদি একসাথে হয় তবে আমাদের কি হবে, তবে আমাদের হবে সিঙ্গুলার, এবং মতের যদি ভিন্ন হয়ে যায় বা কাজ ভাগ হয়ে গেলে তখন সেটা হবে প্লুরাল। আবার বলে দিচ্ছি, যেহেতু টিম এখানে একটা গোটা টিমকে বুঝিয়েছে, ওই ইজ হয়েছে, আর প্লেয়ার শুধু টিম মানে কি টিমের প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে বুঝিয়েছে, একের বেশি, ওই কারণে আর হয়েছে। দ্য জুরি মানে কি, বিচারকের দলের সমষ্টি, যেহেতু বিচারকের দলে সবাই মিলে একটা মতামত প্রকাশ করছে, একটা জাজমেন্ট দিচ্ছে, ওই কারণে ইজ হয়েছে। এবার যেহেতু জাজেস করেছি মানে প্রত্যেকটা জাজকে ভেঙে দিয়েছি, ওনার আলাদা, ওনার আলাদা, তার আলাদা, ভেঙে দিয়েছি মতামতটা, তখন সেখানে আর হয়েছে। তাহলে কি বুঝলাম, কাজ একসাথে হলে সিঙ্গুলার,
কাজ এই মতের ভিন্ন থাকলে অথবা কাজ ভাগ হয়ে গেলে সেক্ষেত্রে প্লুরাল। তাহলে এই হচ্ছে গোটা আমাদের সিনট্যাক্স। কোনো ছেলে বা কোনো মেয়ে যদি এই কটা নিয়ম, এই 13 থেকে 14টা নিয়ম যদি পুরোটা বুঝে ভালো করে ফেলে, তাহলে তার কাছে জীবনের সিনট্যাক্স আর কখনো গন্ডগোল হবে না এবং সেন্টেন্স ক্রিয়েট করতেও তার ভুলটা আসবে না। এটা আমার 100% গ্যারেন্টি। এবং আমিও দেখব যে কজন এটা বুঝতে পারে, এবং তোমরা অবশ্যই কমেন্টে লিখো যে স্যার আমি বুঝতে পেরেছি বা স্যার আমি বুঝতে পারিনি, এবং যদি বুঝতে না পারো কোথায় বুঝতে পারি সেটা অবশ্যই কমেন্টে লিখবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, ঠিক আছে? এবং তোমরা আজকে আমাকে কত % দেবে সিনট্যাক্সের এই ভিডিওটা বোঝানো সেটা অবশ্যই কমেন্টে লিখো। এবং যারা আগের ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওয়াচ করে নিতে পারো। ওকে, তাই ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবে। ওকে, তো চলো আজকে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।